নমস্কার। সেই ভাগ্যের দিশারি নিয়ে কিন্তু আবার চলে এসেছি। রবিবার মানেই কিন্তু সন্ধ্যেবেলা তোমরা জানি বন্ধুরা ভাগ্যের দিশারির জন্য কিন্তু অপেক্ষা করো। আর অপেক্ষা করো আমার সাথে কে রয়েছেন? হ্যাঁ, আমার সাথে রয়েছেন মাতাশ্রী মাধুনাথ। যারা আমাদেরকে প্রথম এপিসোড দেখেছো তারা প্রচুর আমাদেরকে ফোন করেছো, প্রচুর SMS এসছে আমাদের কাছে যে এই মাতাশ্রীর কাছে আমরা যাব কিভাবে, মাতাশ্রীর কাছে পুজোর অনেক নিয়ম অনেক কিছু জিজ্ঞেস করেছো। কিন্তু একটা কথা এখানে বলে রাখবো, অবশ্যই আমাকে তো যেরকম তোমরা কল করছো সেরকম কিন্তু তোমরা দিদিকে কল করো, তাহলে তোমরা পুরো ব্যাপারটাই কিন্তু জেনে যাবে। আমরা প্রথম এপিসোডে ছিলাম কিন্তু ছিলাম দৈব শক্তি এবং দৈব শক্তির আরাধনা নিয়ে, আধ্যাত্মিক নিয়ে। কিন্তু আজকে কিন্তু আমরা কিন্তু রয়েছে অ্যাস্ট্রোলজি নিয়ে। অ্যাস্ট্রোলজি কিন্তু একটা অনেক বড় কথা। ছোট 4 অক্ষরে অ্যাস্ট্রোলজি কিন্তু আমাদের নয়। এই অ্যাস্ট্রোলজির বিচার কিন্তু সঠিকভাবে করতে পারলে কিন্তু অনেক দূর যাওয়া যায়। আর দিদির একটা বৈশিষ্ট্য হচ্ছে একদম স্বল্প খরচে মানুষের উন্নতি। তো দিদি আজকে কিন্তু ভাগ্যের দিশারিতে আমরা আবার চলে এসেছি। আমরা কিন্তু প্রথম এপিসোডে কিন্তু ভীষণ সাড়া পেয়েছি, সবাই কিন্তু প্রচুর মেসেজ করেছে। এইবার কিন্তু আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে রয়েছি। আচ্ছা দিদি, এই যে অ্যাস্ট্রোলজি, তুমি একইভাবে দৈব আরাধনা, অ্যাস্ট্রোলজি, মানুষের পাশে থাকা, অ্যাস্ট্রোলজিটাকে মানুষ কিন্তু অন্যভাবে দেখে কিছু কিছু মানুষ ক্ষেত্রে, যে আমরা কোন অ্যাস্ট্রোলজার যাবো তাহলে বোধহয় বিশাল একটা আকারের একটা অঙ্ক একটা আমাদের লাগবে। এখানে দাঁড়িয়ে তুমি কি বলবে? তুমি যদি মানুষের পাশে থাকো প্রতি মুহূর্তে প্রতি সময়, আমরা শুনেছি যে অ্যাস্ট্রোলজিতে মানুষের একটু অনেক কিছু ভুল ধারণাও আছে, সেটা যদি একটু খুলে একটু বিস্তারিত বলো। অবশ্যই আমি সেই সব জ্যোতিষ বন্ধু যারা অন্যান্য উপায় অবলম্বন করে তাদের আমি মানে সম্মান জানিয়ে বলছি, এটা যে যার ব্যক্তিগত রুচি, কে কি কোন পথটা দিয়ে মানুষের উপকার করতে চায়। আমি আমার দৈবিক উপায়টা বেছে নিয়েছি, কেন আমি ঈশ্বরের সান্নিধ্যে থাকতে ভালোবাসি এবং আমি নিজে উপকৃত হয়েছি। আমি নিজে থেকে চাই যে আরো 10 জন যেন আরো বেশি করে উপকৃত হয়, সেই কারণে। এরপর আমি আরেকটা বলছি, যেটা ঘটনা হলো, আমরা যেমন অনেকে অল্প বিস্তর এটা শুনেছি শনিদেবের 7.5। আমি তাকে দেব বললাম বা শনি মহারাজ বলছি, কেন তার নামটাই উচ্চারণ করার সময় তাকে একটু রেসপেক্ট দিতেই হবে আমাদের। উইদাউট রেসপেক্ট যদি আমরা উচ্চারণ করি তার প্রভাবটাও আমাদের জীবনে আসে। তা শনিদেবের 7.5 সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু বিস্তারিত আমরা কিছু জানি না যে কখন শুরু হয় আর তার প্রভাবটা কি আমাদের জীবনে, এবং তার থেকে আমরা কি করে অনেকটা ভালো থাকতে পারবো। আমি বলছি না রাশি লগ্ন অনুযায়ী এক একজনের জীবনে এক এক রকম প্রভাব বয়ে নিয়ে আসে এবং কিছুটা নিজেদের কর্মর উপরে ডিপেন্ড করে। কেন আমরা সবাই জানি শনিদেব হলো সৎ কর্মের প্রতীক। উনি ভীষণভাবে স্ট্রিক্ট এবং কর্মফল দাতা। ত্রুটি বিচ্যুতি উনি প্রত্যেকটা হিসেব রাখে পূর্বজন্মে এবং এই জন্মে। তাই আমাদের সতর্ক হওয়া খুব প্রয়োজন 7.5 মানে শুরু হওয়ার আগে। তা 7.5 শুরু হয় চন্দ্রের আগের ঘরে যখন শনিদেব অবস্থান করেন, চন্দ্র লগ্নের উপর যখন অবস্থান করে এবং দ্বিতীয় ঘরে যখন অবস্থান করে। এক একটা ঘরের প্রভাব এক এক রকম। প্রথমত আমি বলি, যেটা চন্দ্রের দ্বাদশ ঘরে যখন শনিদেব অবস্থান করে, যদি জন্মকুণ্ডলিতে দেখা যায় চন্দ্রের অবস্থান খুবই দুর্বল বা শনিদেবের ঘরে, তাহলে এফেক্টটা খুব সাংঘাতিক হয়। কারণ দ্বাদশ ঘর থেকে আমরা জেল যাত্রা, মোক্ষের ঘর এবং ব্যয় বিচার করি। এবং অনেক সময় দেখা গেছে 7.5 শুরুর প্রথমেই অনেকে খরচা এত বেড়ে যায় টাল সামলাতে পারে না। শনিদেব যখন আমাদের চন্দ্র লগ্নের উপর অবস্থান করেন, তখন আমাদের শারীরিক মানসিকভাবে আমরা ভীষণ একটা ইরিটেশন অবস্থায় থাকি এবং শরীর তো অসুস্থ হয়, মানসিকও ব্যাধি দেখা দেয়। একদম আমরা ভীষণ কষ্টের মধ্যে কাটাই এবং মানসিক কষ্ট এতটাই বেড়ে যায় আমরা কাউকে বলতে পারি না। আচ্ছা, আমি এর মধ্যে আমি একটু নিজের জীবনে অভিজ্ঞতাটা বলছি যাতে অনেকের সুবিধা হবে। আমি যে গুরুদেবের কাছে আমি অ্যাস্ট্রোলজিটা শিখেছেন, উনিও শিব শক্তি সাধনা করতেন এবং উনি আমার হরোস্কোপ দেখে বলেছিলেন যে মাধুরী, তোমার যখন 7.5 শুরু হবে তুমি নাকের জলে চোখের জলে এক হবে। অ্যাকচুয়ালি তখন আমার লাইফটা এত জোভিয়ালি ছিল, চিন্তার বাইরে, হ্যাপি লাইফ।
মানে আমি নিজের জীবনে একটু বলে নিই, আমি আমার হাজবেন্ডের সাথে ভীষণ হ্যাপিলি ম্যারিড লাইফ কাটিয়েছি, ধারণার বাইরে। মানে সে ছিল আমার ফ্রেন্ড, গাইড, মানে সবকিছু। আমি ভাবতেও পারিনি স্যার যখন ওই কথাটা বলেছেন, আমি ভাবলাম স্যার এটা হবে, বলছে দেখো না, 7:30 তো এখন শুরু হয়নি, যখন তোমার হবে তখন তুমি দেখো। তা আমি কথাটা খুব লাইটলি নিয়েছিলাম, কিন্তু অভিজ্ঞতা আমাকে বলে দিল কি সাংঘাতিক কন্ডিশন হয় মানুষের। মানে একটা দিন যায় না আমি যখন চোখের জল ফেলে দিই। এবং এই 7:30 পিরিয়ডে আমি নিজের প্রিয় বন্ধু এবং আমার গাইড, আমার হাজবেন্ডকে আমি হারিয়েছি। এই 7:30 প্রভাবে যে মানুষ প্রিয়জনকে হারায়, সেটা আমি তখন প্রথম ফিল করলাম এবং বুঝতে পারলাম যে কতটা কঠোরভাবে শনিদেব আমাদের টুইস্ট করতে থাকে। তাই আমি সব বন্ধুদের একটা কথা বলবো, কেউ যদি একটু বুঝতে পারেন যে আমি তো যাদের হরোস্কোপ দেখিনি বা জানি না যে আমার হরোস্কোপে 7:30 প্রভাব শুরু হচ্ছে, তারা একটু অ্যালার্ট হয়ে যায়। কেন অনেক কিছু হারানো থেকে বা চেষ্টা তো করতে পারি যে আমাদের ব্যাড এফেক্টটা যতটা কম করা যায়। আমি বলছি না যে কি আমরা কেউ ম্যাজিক জানি বা এর থেকে পুরোপুরি বেরোতে পারবো, কেন এটা পুরো ডিপেন্ড করে আমাদের কর্মের উপর। কিন্তু আমরা চেষ্টা করতে পারি, সেই চেষ্টাটা আমি একটা বিন্দুও ছাড়তে না, সম্পূর্ণভাবে চেষ্টা করব। যেটা আমি পারি না কিন্তু আপনারা পারুন, এটা আমি চাই। তা শনিদেবের ওই 7:30 প্রভাবটা শুরু হওয়ার আগেই আপনাদের কিছু কিছু টিপস মেনে চললে অনেকটা আপনার প্রভাব থেকে বেরিয়ে আসতে পারে। একদমই খুব ভালো কথা কিন্তু দিদি বলেছেন। দিদির ফোন নাম্বারটা কিন্তু আমরা একটু বলে নিই, তারপর তোমাদের সাথে কথায় আসছি দর্শক বন্ধুরা। 8617790114। দিদিকে পেয়ে যাবেন বজবজে, অবশ্যই ডানলাভে পাবেন, কিন্তু একদিন আগে দিদিকে কল করতে হবে। দিদিকে একদিন আগে কল করলে কিন্তু ডানলাভে অবশ্যই তোমরা পেয়ে যাবে। যেখানে আমরা এটা বলতে পারি, যেটা দিদি আজকে আলোচনার বিষয় করলেন, যে শনি 7:30 নিয়ে দিদি একটা মানুষকে, তার প্রিয়জনকে হারিয়ে ফেলেছে। জন্ম মৃত্যু তো এটা কেউ আটকাতে পারি না আমরা, এটা একদম যেরকম ঠিক সেরকমই। কিন্তু আমরা যদি কিছু জিনিস তার আগে প্রোটেকশন নিয়ে নিই, তাহলে হয়তো আমরা হয়তো তাকে হারাবো। অবশ্যই হয়তো তার জন্ম মৃত্যু নিয়ে আমরা এটা আটকাতে পারবো না, কিন্তু তার সাথে সাথে নিজেকে শক্তিটা আমরা ফিরে পাবো। আমরা একটা জায়গায় গিয়ে আটকে পড়বো যেখানে আমরা অন্তত, আমাদের তো বাঁচতে হবে, আমাদের তো আয়ুটা এখনো আছে, ঠিক সেখানে যেখানে আমরা প্রিয়জনকে হারাচ্ছি, তার সাথে সাথে যে মানসিক একটা ভারসাম্যহীন আমরা হয়ে যাই দিদি, সে ভারসাম্যহীনটা কিন্তু আমরা হতে কিছুটা হলে আটকাবে। কি মনে করো দিদি তুমি? অবশ্যই। এবং যে একটা কথা বলে যে তুমি একটা খুব সুন্দর কথা আমাকে তুলে ধরেছো। আসলে বলার সময় তো আমি সবকিছু হয়তো আমার মনে আসে না, ও সুন্দরভাবে আমাকে ধরিয়ে দিচ্ছে, এই জন্য ওকে অনেক ধন্যবাদ। এই যেমন বললো মানসিক ভারসাম্য হারিয়ে যায়, এটা কিন্তু একদম সত্য কথা। অনেক বন্ধুদের দেখেছি যাদের শনি 7:30 সময় এই জুঝতে পারে না, এত ট্রাভেলের মধ্যে যেন সেই দিশাহীন হয়ে পড়ে এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এবং স্যাটার্ন যদি আমাদের হরোস্কোপে একটা স্ট্রং কন্ডিশনে না থাকে, আমরা কিন্তু ডিপ্রেশনের শিকার হই এবং আলস্য আমাদের ঘিরে ধরে। এবং অনেক সময় দেখা গেছে তারা একটা নিরালা নিভৃতে থাকতে চায়, কারোর সঙ্গে মেলামেশা করতে চায় না, এবং প্রতিকারে পরে দেখা গেছে তারা অনেক বেশি করে মানুষের সাথে মিশতে আছে। এটাও আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি। মানে আমার কাছে অ্যাস্ট্রোলজিটা এত প্যাশনেবল, মানে আমি আনন্দের সঙ্গে এটা করি। কেন আমি যখন এক্সাম্পল গুলো চারিদিকে দেখি আমার ভীষণভাবে ভালো লাগে যে গ্রহরা আমাদের উপর কিভাবে ক্রিয়া করে। এটা আমি কাউকে মানে বোঝাতে চাই, কতটা বোঝাতে পারি আমি জানি না, কিন্তু চেষ্টা আমি করি। তা শনিদেব যখন আমাদের স্ট্রং কন্ডিশনে থাকে তখন দেখা যায় সেই ব্যক্তি ভীষণভাবে কর্মনিষ্ঠ এবং এথিক্যাল, এবং শুধু তাই না, তারা সত্য পথে চলার চেষ্টা করে এবং তারা কখনোই কম্প্রোমাইজ করবে না অসত্যর সাথে, এটা দেখা গেছে। এবং যত বড় যোগী হয়েছে তারা সবই শনিদেবের কৃপা, কেন শনিদেব কৃপা না করলে তা কখনোই বড় যোগী হওয়া যায় না। তার মানে দিদি যতটা আমরা শুনলাম, অ্যাস্ট্রোলজি কিন্তু বিশাল একটা আকার নেয় আমাদের জীবনে। অবশ্যই পুরোটাই নেয়, শুধু আমরা জানি না একদম, বা আমরা বুঝতে চেষ্টা করি না, বিলিভ করি না, কিন্তু তার অজান্তে তার কর্মকাণ্ড ঘটতেই থাকে। কখন আমরা বুঝতে পারি? যখন দেখছি আমার হাতের বাইরে, আমি কিছু চেষ্টা করে পারছি না এটাকে ঠিকভাবে করতে, তখনই আমার মনে কিছু একটা অদৃশ্য শক্তি আছে যেটা আমাকে চালনা করছে এবং সেখান থেকে বেরোতে হবে। তখন আমরা একটা ভালো অ্যাস্ট্রোলজির খোঁজ করি যে আমি কি করে বেরোবো, তার আগে আমরা করি। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, একদম গুরুত্বপূর্ণ কথাটা সবাইকে তোমাদের দর্শক বন্ধুদের জানা দরকার। সেজন্যই আমরা রয়েছি মাতাশ্রী মধুনাথের সাথে। কোনো যাদের মনে করছো যে আমাদের ক্ষমতা নেই, আমরা কোনো অ্যাস্ট্রোলজার কাছে কি করে যাব, হয়তো অন ক্যামেরা দিদি বলছেন যে আপনারা আসুন, গেলেই দেখা যাবে এত বড় একটা হিউজ অ্যামাউন্ট আমাকে বলে বসছে, তার সঙ্গে রেবেটে নিতে বলছে, একদমই নয়।
যারা যারা রয়েছে তোমরা দর্শক বন্ধু, তারা তারা অবশ্যই নিশ্চয় আমাকে তোমরা ফোন করবে, SMS করবে। আমি এখানে বসে তোমাদেরকে বলতে পারি যে আমি নিজের অভিজ্ঞতাতে বলছি, মাতাশ্রী মধুনাথের কাছে গেলে তোমাদের কোনো হিউজ কোনো কিছু অ্যামাউন্ট লাগবে না। তোমাদের হরোস্কোপ করতে হবে, হ্যাঁ অবশ্যই কিছু স্টোন কিছু রেমেডি নিতে হয় একদম স্বল্প খরচে। একবার তোমরা গিয়ে এসে দেখতে পারো, যেটা দিদি বললেন যে অ্যাস্ট্রোলজির দিকটা কিন্তু আমাদের বিশাল বড় একটা দিক, বা দিদি যেটা বললেন পুরোটাই কিন্তু আমরা সেটা জড়িয়ে রয়েছি। যদি একটু দেখিয়ে নিয়ে যদি একটু নিয়ম করে চলা যায়, একটা ছোট রেমেডি নেওয়া যায়, তাহলে বোধহয় আমাদের পথটা চলতে সুগম হবে। আমরা প্রিয় লোকদের যেরকম হারাবো এটা নিশ্চিত, তেমনি কিন্তু আমরা সেই পরিস্থিতির সঙ্গে কিন্তু লড়াই করতে পারবো, সেটা কিন্তু একদম অ্যাস্ট্রোলজির দিক থেকে হয়, যদি সেই মতো রেমেডি নেওয়া যায়। দিদি একদমই সেটা আমরা ছিলাম শনির সাড়ে নিয়ে। শনির সাড়ে নিয়ে তুমি আমাকে বললে যে আমরা প্রিয়জনকে হারাতে হয়, যাদের যে গ্রহটা কাজ করছে। দিদি শনির সাড়ে আর কি কি খারাপ করতে পারে? যদি দেখা যায় হরোস্কোপে শনিদেবের কন্ডিশন খুবই খারাপ অবস্থায় রয়েছে, তাহলে ফল আরো মারাত্মক হয়। এবং যদি দেখা যায় তার কন্ডিশন অনেক বেটার, ভালো পজিশন রয়েছে, তাহলে প্রভাবটা একটু কম পড়ে এবং আমাদের সৎকর্মের দ্বারা আমরা এফেক্টটা কমাতে বা বাড়াতে পারি। তাই শনি দেবের যখন সাড়ে চলাকালীন আমি সবাইকে একটাই মানে সাজেশন দিই, কখনোই নেশা যেন না করে কোনো রকম। কেন এটা আমি দেখেছি, যত যারা বেশি করে নেশা করেন শনিদেব তাদের তত বেশি টুইস্ট করতে থাকেন, উনি তো এগুলো পছন্দই করেন না। আরেকটা কাজ হলো, যেটা আমি বলছি, জানি না বন্ধুরা কে কিভাবে নেয়, এটা আমার সেটাও আমার অভিজ্ঞতার কথা, যে নারী জাতিকে যেন একটু রেসপেক্ট করে তারা। আমি আর খুলে বললাম না, এটা আপনারা বুঝতে পারলেন। শনিদেবের সাড়ে চলাকালীন আমি সবাইকে দুটো মানে রুলস মানতে বলবো। প্রথমত যে নেশা না করা, সেকেন্ডলি হলো যে নারী জাতিকে রেসপেক্ট করা। হ্যাঁ, এই দুটো অবশ্যই। তার সঙ্গে তো আদার্স অনেকগুলো টিপস রয়েছে, যেগুলো যারা মানে একদম থরলি ফলো করবে তারা কিন্তু অনেকটাই রিলিফ পাবেই পাবে। আচ্ছা দিদি, একটা যে কোনো টোটকাকে আমি জানতে পারি? দর্শক বন্ধুরা সাথে জানি যে হরোস্কোপের উপরে অনেকটাই, অবশ্যই হরোস্কোপের উপরে কার রাশি কি, তার উপরে কতটা প্রভাব পড়েছে সেটার উপর টোটকা হয়, কিন্তু একদম ডেলি বেসিকে সবার জন্য যদি কিছু প্রযোজ্য এমন কি কোনো টোটকা আমরা জানতে পারি? আমি যে টোটকাটা বলবো সেটা যারা পারবে ডেলি বেসিসে করবে, আর নচেত স্যাটারডে করলেই হবে। একটা মাটির প্রদীপে সর্ষের তেল এবং তার উপরে কিছুটা কালো তিল ছড়িয়ে দিতে হবে। আচ্ছা। এবং প্রদীপটা প্রত্যেক শনিবার শনিদেবের কাছে জ্বালিয়ে দিয়ে আসতে হবে, মন্দিরে গিয়ে। হ্যাঁ, এইটা তো যে কেউ করতে পারে, ছোট্ট কাজ। যারা প্রতিদিন পারবে তাদের তো আরো ভালো, যারা না পারবে অন্তত স্যাটারডে করুক। দিদি এই প্রদীপ জ্বালাবার সময় কি নিরামিষ খাওয়া বা কিছু? হ্যাঁ, ওটা স্যাটারডেটা একটু নিরামিষ খেলে ভালো হয়, খুবই ভালো হয়। অন্তত এইটুখানি একটু পালন করুন, বেশি কিছু তো বললাম না, এটা অল্পের উপর দিয়ে দিলাম। এছাড়া আরো অনেক উপায় আছে, আর সেই উপায়টা করতে গেলে আমাকে হরোস্কোপটা তাকে জাজ করতে হবে অবশ্যই। কেন জেনারেলি আমি একটা কথাটা বললাম, জেনারেলি থেকে যাবে। একদমই তাই। পার্সোনালি আমাকে যদি করতে হয়, তাকে প্রকৃতই যাকে এর থেকে রিলিফ দিতে হয়, তাহলে আমাকে পার্সোনালি একটা হরোস্কোপ বিচার করতে হবে। একদমই দিদি। সাড়ে সাথে আমরা একটা কিন্তু বিষয়, মানে তুমি যদি মেয়েদের সম্মানটা বললে, ঠিক সেখানে কিন্তু আমরা দেখেছি এই মাঙ্গলিক দোষ। এই মাঙ্গলিক দোষে কিন্তু অনেক ঘর, অনেক মেয়েদের কথাই আগে বলি, আমি পুরুষদের কথাটা আসছি না। অবশ্যই যারা পুরুষ বন্ধু আমাদের রয়েছে তারা কিন্তু রেগে যেও না আমার পরে, অবশ্যই তোমাদের কথাটা আসবো। এই মাঙ্গলিক দোষ আমি দেখেছি, এরকম আমার নিজস্ব দেখা, যে অনেক ঘর ভেঙে গেছে। ছোট অবস্থায় হয়তো মাঙ্গলিক দোষ আছে, বাবা মারা দেখেননি, বা হয় না অনেকে হরোস্কোপ করলো না, কিন্তু তাদের জীবনটা কিন্তু অন্য ধারায় চলে গেছে। তুমি মাঙ্গলিক দোষ নিয়ে যদি একটু দর্শক বন্ধুদের কিছু বলো। অবশ্যই, আমরা এই কথাটার সঙ্গে ভীষণভাবে পরিচিত, মাঙ্গলিক দোষ। এবং বিয়ের সময় বিশেষ করে ওটা বিচার করা হয় মেয়েটি বা পুরুষটি মাঙ্গলিক কিনা। কেন আমাদের বিবাহিত জীবন এর প্রভাব খুব বেশি পড়ে। তার একটাই কারণ, দেখা গেছে মাঙ্গলিক দোষে যারা আক্রান্ত হয় তাদের মেজাজ অত্যন্ত চড়া। একটা দাম্পত্য জীবন সুস্থভাবে কাটাতে গেলে একটু কিন্তু সফট হতে হয়, বা নম্র হতে হয়, একটু অন্যের কথা শুনতে হয়, নিজের কথা বলতে হয়। একজন যদি খুব চড়া হয়, আরেকজনও যদি চড়া হয়, তখন কিন্তু একটা ফাইটিং লেভেল চলে যায়। সেটা যাতে না হয় সেই জন্য যাদের মাঙ্গলিক দোষ আছে, আমি তাদের এইটুকু সাজেশন করব, তারা যেন একটু মেজাজের দিকটা একটু ভাবনা চিন্তা করে, একটু নিজেকে লো লেভেল রাখে, যেটা ওদের পক্ষে সম্ভব হয় না। তার জন্য ওদের একটু মেডিটেশন করতে হবে,
একটু মঙ্গল দোষ কাটানো পূজা করতে হবে, তাহলে ধীরে ধীরে কিন্তু ওটা কন্ট্রোল হবে। এবং সবচেয়ে বড় কথা, তাদের যে কি প্রবলেম সেটা একজন ভালো অ্যাস্ট্রোলজার বুঝিয়ে বলতে পারে যে এটা আপনার প্রবলেম, এটুকু আপনি এই প্রবলেমটাকে একটু সাইড করার চেষ্টা করুন, তাহলে আপনি হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করতে পারবেন। এটা একটা ব্যাপার। এবার কিছু মাঙ্গলিক থাকে যেটা বিচ্ছেদটা চরম পর্যায়ে নিয়ে যায়। আমাদের বিচ্ছেদ দুভাবে হয়, এক সেপারেশন, এক মৃত্যুদেহ। মৃত্যুদেহ যে সেপারেশনটা হয়ে যায় সেটার উপর হয়তো আমার মনে হয় না কেউ কোনো হস্তক্ষেপ করতে পারে, সেটা একমাত্র ঈশ্বরের কাছেই শরণাগত হতে হবে। কিন্তু যেটা সেপারেশন পর্যায়ে যায় সেটাকে অনেক ক্ষেত্রে আটকানো যায়। আচ্ছা, সেটা হরোস্কোপ দেখে তুমি হ্যাঁ অবশ্যই এটাকে হরোস্কোপ একটা দেখে রেমেডি দাও। হ্যাঁ রেমেডি দিলে অনেক ক্ষেত্রে আটকানো যায়, এবং তাকে নিজেকেও কিছু চেঞ্জ হতে হবে। এই প্রথমেই বললাম তার মেজাজটা, আমি দেখা গেছে যাদের মাঙ্গলিক তারা প্রচন্ড মেজাজি হয়, কাউকে অ্যারোগেন্সি তাদের মধ্যে প্রচন্ড হয়, তারা কাউকে টলারেট করতে পারে না এবং ইগোইস্ট হয়, তাদের বক্তব্য সবাইকে শুনতে হবে। আচ্ছা দিদি, মাঙ্গলিক দোষটা কি শুধু মেয়েদের না ছেলেদের? না অবশ্যই পুরুষদের ক্ষেত্রেও হয়, দুপক্ষে এটা বিচার। আচ্ছা, দুপক্ষে বিচার করতে হবে, কিন্তু এটা বিয়ের আগে দিদি এটাকে বিয়ে হওয়ার আগে কি এটা দেখিয়ে নেওয়াটা তুমি মনে করছো? অবশ্যই নেসেসারি। আমি বলবোই সবাইকে, বলবো আপনারা একটু দেখিয়ে দিন। কেন আপনারা জীবনে একটা নতুন জীবনে ঢুকছেন, সেক্ষেত্রে একটু নয় দেখিয়ে দিলেন। আচ্ছা দিদি, এইখানে বলি, ধরো তারা ছোট থেকে বা বড় হয়েও প্রেম ভালোবাসার একটা দুজনের মধ্যে সম্পর্ক তো রয়েছে, সেখানে দাঁড়িয়ে মাঙ্গলিক রয়েছে, তাহলে কি তারা একসাথে জীবনটা এগোবে না? এটা তুমি খুব ভালো প্রশ্ন করেছো এবং উত্তরটা খুব ডেলিকেট, তবু আমি দিচ্ছি। এক্ষেত্রে যখন আমরা লাভ করছি তখন তো আমরা জানতে পারি না যে আমি মাঙ্গলিক কেউ মাঙ্গলিক। অনেকে বাড়িতে এগুলো নিয়ে কখন চর্চা হয় না বা নিজেরাও জানে না। সেক্ষেত্রে দেখা গেছে এবার যখন বিয়ের সময় এলো, যারা জানা গেল যে কেউ একজন মাঙ্গলিক, বিয়েটা হয়তো তারা দিতে চাইছে না, কিন্তু এরা বিয়ে করবেই যেহেতু একজন একজনকে ভালোবাসে, সেক্ষেত্রে আমি বলবো তাদেরও মানে ভবিতব্য একটা থাকে না, যে তারা সেই দিকে ডেস্টাইন করা হয়েছে, সেই দিকে এগোচ্ছে, ধরে নিয়ে আমাদের তারা তো বিয়ে করবেই, কিন্তু যাতে বিয়ের পর তাদের প্রবলেম গুলো অ্যারাইজ না হয়, সেক্ষেত্রে তাদের কিন্তু একটা রেমেডি নিতেই হবে। মানে তুমি বলছো ডেস্টিনিটা তো হবেই, যে আর যা ডেস্টিনি, কিন্তু কোথাও মাঙ্গলিক দোষ থাকলে প্রেম ভালোবাসা করে যারা বিয়ে করতে এগোচ্ছেন তারা কিছুটা সংখ্যক প্রবলেম সলভ করতে পারবে, অবশ্যই কমাতে পারবে। এটা তারা রেমেডি সম্পর্কে শুনবো। তাহলে অ্যাস্ট্রোলজিটা কিন্তু আমরা কিছুটা বুঝেছি। মানে অ্যাস্ট্রোলজি যদি আমরা না বুঝি তাহলে কিন্তু দিদির সাথে কথা বলে অবশ্যই বুঝে যাব, আর অ্যাস্ট্রোলজিটা বোঝাটা একটু দরকার। সত্যি বোধহয় আমাদের এখন দিদির সময় খুব কম, আমরা এখন আর হয়ে গেছি শর্টসের যেমন না রিলসের যেমন, যেমন বাচ্চারা ছেলেমেয়েরা বলে যে আমরা কোনো বড় ভিডিও দেখি না, শর্টস দেখি, রিলস দেখি, তেমনি আমি বলবো সময়কার পাল্টে গেছে, টুইস্টের দুনিয়া। কিন্তু কোথাও দিদি কিন্তু সে সময়ের সাথে তালে তাল রেখে কিন্তু বলছে তোমরা যদি একটু হরোস্কোপটা দেখিয়ে দাও, দিদিও কিন্তু ছোট ছোট উপায়, ছোট ছোট ভাবে তোমাদের কিন্তু সমস্যার সমাধান করবে। তোমরাও কিন্তু তোমরা তোমাদের মতো করে বলি শর্টস রিলের জামানায় কিন্তু তোমরা দিদির ছোট্ট কিন্তু রেমেডি করে তোমরা সমস্যার সমাধান করে জীবনে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। দিদি তোমাকে তাহলে ডানলপে পাওয়া যাবে, একদিন আগে অবশ্যই বুকিং করতে হবে। দিদির নাম্বারটা আমি আবার বলে দিই, 8610090114। দিদিকে অবশ্যই কল করে নেবে, বজে অবশ্যই তোমরা রোজ পাবে, ডানলপে পাবে। যদি একদিন আগে কল করো তাহলে ডানলপে অবশ্যই বুকিং তোমরা পেয়ে যাবে। দিদি একদম সময় তো আমাদের এগোচ্ছে, আমাদের রোববার তো তোমাকে আমরা পাচ্ছি। ঠিক তুমি এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলো আমাকে, যে কত বছর বয়স থেকে আমাদের অ্যাস্ট্রোলজিটার দিকে যাওয়া দরকার? ধরো কারো কেউ বাচ্চা ছোট, হরোস্কোপটা কত দিনে, বাবা মারা তার হরোস্কোপটা কত বছর বয়সের পর থেকে হরোস্কোপটা করা উচিত? অ্যাকচুয়ালি জন্মের পরেই মানে আমাদের যেটা বলা হয় যে বাচ্চাটা যখন কিছু বড় হয় আমাদের হরোস্কোপটা বানিয়ে নেওয়া উচিত। আচ্ছা, যাতে তার ভালো মন্দ দিকগুলো আমরা জানতে পারলে বাচ্চাটাকে মানে একদম প্রপারলি গাইড করতে পারবে। মানে তুমি বলছো একদম ছোট অবস্থা, মানে একদম 1 বছর থেকে হরোস্কোপ করা যায়, বানানো মানে বানিয়ে রাখা উচিত। আচ্ছা, যাতে বাবা মা তার বাচ্চাটাকে প্রপার গাইড করতে পারে। কেন অনেক বাচ্চারা দেখা যায় পড়াশোনা দুর্বল, অনেকে ভালো, যারা দুর্বল তাদের কিভাবে আরেকটু ভালোভাবে এগিয়ে নেওয়া যায়। অনেক বাচ্চা পড়তে চায় না, অনেক বাচ্চা প্রচন্ড হাইপার দুষ্টুমি করে, তাদের কিভাবে গাইড করলে তারা আরো ভালো রেজাল্ট করবে। আচ্ছা, অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজির মানে ফান্ডাটাই হলো মানুষকে কিভাবে আরো ডেভেলপ করা, আর কিচ্ছু না।
আমার যে কমগুলো রয়েছে, কমতিগুলো, সেগুলো কিভাবে আরো সুন্দরভাবে প্রকাশিত করবো। দিদি এই যে তুমি পড়াশোনার কথাটা বললে, একদম শেষ মুহূর্তে একটা ছোট্ট টোটকা যদি তোমার থেকে আমরা জানতে পারি, যে বাচ্চাদের শান্ত, অনেক বাচ্চারা খুব চঞ্চল, এই চঞ্চলতার জন্য কিন্তু পড়াশোনা করতে বসে না, শোনে না, বেশ বাচ্চাদের একটু মাথা ঠান্ডা করে পড়াশোনা কি করে করানো যায়, যদি একটু কোনো রকম যদি টোটকা থাকে খুব ভালো হয়। দর্শক বন্ধুদের বাবা মারা প্রচুর সংখ্যক তার দর্শক আমাদের এরকম আছেন। প্রথম একটাই টোটকা আমি বলবো, প্রত্যেকটা বাচ্চাকে ছোট থেকে যখনই একটা নির্দিষ্ট জায়গায় পড়তে বসাতে হবে। আচ্ছা, বাচ্চা ঘুরে ঘুরে চোখ মানে চোরকে কেটে পড়াচ্ছে যেন না হয়, মা ছুটছে বাচ্চা পড়ছে, এটা যেন কখনোই না হয়। এই প্রথম থেকে ওকে গ্রিপে রাখতে হবে, একটা নির্দিষ্ট জায়গায় বসাতে হবে, আর সেটা যেন মানে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ থাকে বাচ্চাটি। আচ্ছা, আর টেবিলটার উপর একটা গ্রিন কালারে যেন টেবিল ক্লথ পাতা থাকে। আচ্ছা, গ্রিন কালারের একটা টেবিলটা পাতা থাকবে, কাপড় হোক যা হোক, না টেবিল ক্লথই পাতো গ্রিন কালার। হ্যাঁ, বাচ্চাটাকে নির্দিষ্ট জায়গায় যেটুকু টাইম হোক, কিন্তু ওই টাইমটার মধ্যে যেন ওখানেই বসানো প্র্যাকটিসটা তাতে কি বাচ্চা একটু শান্ত হবে? অবশ্যই গ্রিপটা থাকে, নাহলে বাচ্চা ছুটে ছুটেই পড়াশোনা করবে, পরবর্তীকালে আরো বেশি হাইপার হয়ে যাবে। এবং তার হাইপার যে অ্যাক্টিভিটি, এর পিছনে নিশ্চয়ই একটা কারণ নিয়ে আরো অনেক কারণ থাকে, অনেক গ্রহের ভূমিকা থাকে, সেগুলোকে দেখতে হবে, ভালোভাবে জাজ করতে হবে এবং রেমেডি দিতে হবে। সে একই কথা বলবো, কেন জেনারেলি আমি যেগুলো বলছি তাতে হয়তো আপনাদের খুব একটা উপকার হবে না, পার্সোনালি আপনাদের বিচার করাতেই হবে, এটা প্রত্যেকের ক্ষেত্রে। শুধু একদম এটা আমারও মনে হয় যে একদম সময় শেষ মুহূর্তে একটাই কথা বলে রাখি, দিদির সঙ্গে যোগাযোগ করো, তোমরা একবার যোগাযোগ করেই দেখো যে কিরকম কতটা রেমেডি দিদি দিচ্ছে। আমরা কি এখানে দাঁড়িয়ে অন ক্যামেরা সত্যি বলছে না মিথ্যে বলছে যাচাই করে নিতে পারো তোমরা। যাচাই করতে গেলে কিন্তু তোমাদেরকে কল করতে হবে 8617790111 ফোন নাম্বারে দিদির সঙ্গে যোগাযোগ করতে হবে, তবে কিন্তু তোমরা অন্তত একবার গিয়ে জানতে পারবে যে কিভাবে রেমেডি করা যায়, কিভাবে অ্যাস্ট্রোলজি থেকে তোমরা কিভাবে কতটা উপকৃত হবে। সময় একদম শেষের দিকে দিদি, একদম আগামী রবিবার আমরা তোমাকে আবার পাবো এই ভাগ্যের দিশারিতে। ভাগ্যের দিশা দেওয়া যায় বন্ধুরা রয়েছে, তাদেরকে সবাইকে বলি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সাথে আমাদের প্রোগ্রাম দেখতে থাকো। আমরাও চাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, যে যেখানে আছো। দিদি একদম শেষ মতো তুমি দর্শক বন্ধুদের কি বলবে? দর্শক বন্ধুদের এই কথাটাই আমি বলবো, আপনারা যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, তাহলে একটা নিয়মের মধ্যে আপনারা আসার চেষ্টা করুন, এটা খুব দরকার আমাদের। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের ভাগ্যের দিশারি কিন্তু দেখতে থাকো। আজকে এইটুকুই।